হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন আইসিটি বিষয়ক যে সকল সাবজেক্ট রয়েছে, যেমন আইসিটি, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অপারেশন, এই বিষয়গুলোর যেই মৌখিক পরীক্ষা হয়ে থাকে সেই মৌখিক পরীক্ষার বিষয়ে আমি আজকে কিছু তথ্য আপনাদেরকে দিব। এই মৌখিক পরীক্ষাগুলো কীরকম হয়, কী ধরনের প্রশ্ন হয়, কিভাবে অ্যাপিয়ার করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই জন্যই মূলত ভিডিওটি করা। তো আমরা কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। আমাদের প্রথমেই দেখতে হবে যে আমি এক নজরে একটা মেনু তৈরি করেছি, যেখানে আমি কী কী বিষয়ে আজকে আলোচনা করা হবে সেটা আমি লিস্ট করেছি। এখানে যে নোটিশ, প্রয়োজনীয় কাগজপত্র ইন কেস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কী করণীয়, আপনার ড্রেস কোড, সম্ভাব্য প্রশ্ন এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি সেটা আজকে শেয়ার করব। তো প্রথমেই নোটিশ এবং প্রয়োজনীয় কাগজপত্র, যে এনটিআরসিএ থেকে 14ই সেপ্টেম্বর 2023-এ যেই নোটিশটা জারি করা হয়েছে, এটা আপনারা সকলেই অবশ্যই পেয়ে গিয়েছেন এবং আপনাদের মোবাইল ফোনে SMS-ও চলে যাওয়ার কথা, যারা 17তমতে যারা মৌখিক পরীক্ষা দিবেন। তো এই নোটিশে আপনি খেয়াল করে দেখবেন যে কি কি বিষয়ে কি কি কাগজপত্র আপনার সাথে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র এবং নম্বরপত্র, মানে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড বলতে আপনার এই পরীক্ষার আগে আপনার পরীক্ষা কোথায় হবে, কোন সময় হবে, সেই এটা আপনার অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। তো সেই অ্যাডমিট কার্ড ওইটা সহ আপনাকে যেতে হবে। তো সকল সনদপত্র বলতে কি কি বোঝানো হয়েছে সেটা আমি বলি। আপনারা প্রথমে যে কাজটি করবেন, যে আপনারা কিন্তু শুরুতে যখন আবেদন করেন আপনাদের একটা অ্যাপ্লিকেন্ট কপি থাকার কথা। সেই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনি দেখবেন যে সেখানে আপনার এসএসসি, এইচএসসি, বিএসসি বা অনার্স, মাস্টার্স, এই সকল কিছুর তথ্য আপনি অলরেডি একবার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। তো সেখানে যেই সকল ইনফরমেশন আপনি দিয়েছেন সেই সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো আপনার সাথে নিতে হবে, মানে মূল ট্রান্সক্রিপ্টগুলো। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আপনার নোটিশে উল্লেখ করা আছে যে মূল কপি সহ এক সেট ফটোকপি। এখানে বলে রাখা ভালো যে মানে জাস্ট টু বি সেফ, আপনি মূল কাগজের আপনার মূল সনদপত্র এবং নম্বরপত্রের সাথে আপনি 2 সেট ফটোকপি নেবেন। এক সেট সত্যায়িত করে নেবেন এবং আরেক সেট সত্যায়িত ছাড়া নেবেন। যদিও বা এখানে সত্যায়িত করার বিষয়ে বলা নাই, বাট জাস্ট টু বি সেফ আপনি নিয়ে রাখতে পারেন আর কি, ঠিক আছে। আর জাতীয় পরিচয়পত্র, এটা মূলটা সাথে নেবেন, ফটোকপি তো অবশ্যই সাথে রাখবেন। অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ডই। এবার আমরা দেখব যে আপনার যে সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো যদি ইন কেস আপনার কাছে না থাকে বা হারিয়ে যায় সেক্ষেত্রে কী করণীয়। এমনটা হতেই পারে কিন্তু যে অনেকের সার্টিফিকেট বা মার্কশিট হারিয়ে গিয়েছে, বা আপনি হয়তো বা কোথাও ভর্তি হওয়ার সময় অনার্সে বা মাস্টার্সে কোথাও ভর্তি হওয়ার সময় আপনার নম্বরপত্রটা জমা দিয়েছেন, এখন পর্যন্ত হাতে পাননি, এরকমটা হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে, এখন কিন্তু মানে কি বলবো, ডিজিটাল যুগ বা স্মার্ট যুগ যেটাই বলেন, তো সেক্ষেত্রে আপনার যদি মূল কপিটা না থাকে আপনি কিন্তু অনলাইন থেকে একটা কপি সংগ্রহ করতে পারেন। আপনার যে কোনো রেজাল্টের জন্যই আপনি অনলাইন কপি রাখতে পারেন। আচ্ছা, যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আপনার জিডি করতে হবে, ঠিক আছে। এবং যদি আপনার সার্টিফিকেট বা নাম্বার শিট হারিয়ে যায় সেক্ষেত্রে বেশ কিছু প্রসিডিউর আছে। জিডি করতে হয় বা কোনো একটা সময়ে এটা পেপারে বিজ্ঞাপন দিতে হতো, এখন হয় কিনা আমার সঠিক জানা নেই, আপনারা জেনে নেবেন। তো যদি এই মানে হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনার এই কাজগুলো করতে হবে, মানে তাদেরকে বোঝাতে হবে যে আপনার এই ডকুমেন্টটা আছে কিন্তু হারিয়ে গিয়েছে। ওকে, আমি আশা করছি যে আপনারা সকলেই এগুলো সযত্নে কাছে রেখে দিয়েছেন এবং আপনাদের কারোরই এই অ্যাক্সিডেন্টাল সিচুয়েশনটা ফেস করা লাগবে না। বাট ইন কেস যদি লাগে
বি প্রিপেয়ার্ড, মানে সব ধরনের প্রিপারেশন নিয়ে তারপরে যাবেন। আচ্ছা, আরও একটা কমন প্রশ্ন আছে যে কাগজগুলো লেমিনেটিং করে নিলে কোনো সমস্যা আছে কি না। না, এ বিষয়ে কোনো সমস্যাই নেই। আমি যে কাগজগুলো নিয়ে গিয়েছিলাম, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, তো কিছু কিছু ডকুমেন্ট লেমিনেটিং করা ছিল, কিছু ছিল না, কিন্তু এটা মানে নট অ্যান ইস্যু। আর আপনার কাগজপত্র ঠিক থাকলে কোনো সমস্যা নেই। এবারে আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস, যেটা হচ্ছে গিয়ে ড্রেস কোড। ড্রেস কোড আপনি যদি ভাইবা আগে দিয়ে থাকেন তাহলে আপনার কিছুটা অভিজ্ঞতা থাকার কথা, আর যদি না দিয়ে থাকেন তাহলে এই বিষয়ে অনেক ধরনের নির্দেশনা পাওয়া যায় যে আপনার ড্রেস কোডটা কী হওয়া উচিত। হ্যাঁ, ড্রেস কোড, আমি যেটা মনে করি আপনি ড্রেস কোডের বিষয়ে যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যদি আপনি একটু ফ্ল্যাশব্যাক করেন, আপনি যখন স্কুলে ছিলেন, স্কুল বলতে একদম প্রথম পর্যায়ে স্কুল যেটা প্রাথমিক স্কুল, ঠিক আছে, সেখানে কিন্তু ড্রেস কোডটা খুব স্ট্রিক্টলি ফলো করা হতো। প্রাথমিক স্কুল বা হাই স্কুলেও অবশ্যই হতো। তো সেক্ষেত্রে মানে আপনি এমনভাবে যাবেন যেন আপনার কোনো আপনার ড্রেস কোডটা যেন কোয়েশ্চেনেবল না হয়, ঠিক আছে, যে এইটা পরে কেন আসলো, মানে আপনি একটা গোলগলা গেঞ্জি পরে আপনি যেতে পারবেন না আর কি, ঠিক আছে, যেটা আমি এই মুহূর্তে পরে আসি। আপনাকে অবশ্যই ফর্মাল ড্রেসে যেতে হবে। তো ফর্মাল ড্রেস কি? ফর্মাল ড্রেস হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে শার্ট, প্যান্ট এবং অনেকেই টাই পরে যায়। আপনিও চাইলে যেতে পারেন, সমস্যা নেই। এটা মানে অপশনাল আর কি, গেলে ভালো, না গেলেও কোনো সমস্যা নেই। মেয়েদের জন্য মার্জিত ড্রেস অবশ্যই, আপনি যদি শাড়ি পরে যেতে পারেন ভালো, যদি শাড়ি না পরতে পারেন তাহলে এমনি ড্রেস পরে গেলেও কোনো সমস্যা নেই। তো ছেলেদের জন্য সাদা শার্ট, কালো প্যান্ট, এটা পরে আপনি যেতে পারেন। আর মেয়েদের জন্য আমি বললাম যে এনিথিং দ্যাট ইজ নট কোয়েশ্চেনেবল আপনি পরে গেলে কোনো সমস্যা নেই। তবে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঠিক আছে। যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি যদি আপনার মানে ধর্মীয় কারণে রাখেন তাহলে কোনো সমস্যা নেই, এটা মানে একদম অ্যাবসোলুটলি নো ইস্যু। কিন্তু যদি আপনি স্টাইল করে ফ্রেঞ্চ কাট বা মানে যেটা সুন্নতি না আর কি, ঠিক আছে, এই ধরনের দাড়ির স্টাইল করেন, মানে দৃষ্টিকটু যেগুলো, এটা বুঝতে পারতেছেন এটা আসলে স্যারেরা ভালো চোখে নাও দেখতে পারে, ঠিক আছে। অ্যাজ লং অ্যাজ ইউ আর ওয়ারিং এ ডিসেন্ট ড্রেস, ইটস নট অ্যান ইস্যু, ঠিক আছে। চেষ্টা করুন সবসময় হাসি মুখে থাকতে। তার মানে আবার এই না যে আপনি হ্যাঁ হ্যাঁ করে হেসে দেবেন, তাই না, মানে জাস্ট ট্রাই টু বি নর্মাল। আচ্ছা, এবারে আসি যে সম্ভাব্য প্রশ্নসমূহ, মানে কি কি প্রশ্ন আপনার করা হতে পারে। তো আমি এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে গিয়ে একাডেমিক আর একটা হচ্ছে গিয়ে নন একাডেমিক। ওকে, বুঝতে পারতেছেন যে একাডেমিক মানে হচ্ছে গিয়ে আপনার লেখাপড়া সংক্রান্ত, নন একাডেমিক মানে লেখাপড়া সংক্রান্ত না। তো একাডেমিক প্রশ্নগুলোর মধ্যে আসতে পারে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম, আপনি স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নাম, অন্তত আপনি যখন লেখাপড়া করেছেন তখন। এটা মানে ভেরি কমন কোয়েশ্চেন। শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার মূল ভিত্তিটা হচ্ছে গিয়ে আপনার অনার্স লেভেল, ঠিক আছে। আপনি অনার্স লেভেলে যদি অনার্স করে থাকেন বা বিএসসি করে থাকেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, এইটাই হচ্ছে গিয়ে মূল। আপনার মাস্টার্স কিন্তু ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, কী জন্য আরও ডাজেন্ট ম্যাটার বলতেছি, আপনি যখন আবেদন করেছেন আপনি এই সার্কুলারে দেখবেন যে অনার্স, আপনার সংশ্লিষ্ট বিষয়ে অনার্স, এটাই হচ্ছে মূল। আপনার মাস্টার্স নিয়ে স্যারেরা বেশি একটা করেন না আর কি, ঠিক আছে, যেহেতু আপনার এমপিওর ক্ষেত্রেও আপনার মূল হচ্ছে গিয়ে অনার্স, মাস্টার্স ঐচ্ছিক। আর এক্ষেত্রে আপনি যে বিষয়ে লেখাপড়া করেছেন, যেহেতু আইসিটি বিষয়ে আপনি ভাইভা পরীক্ষা দিবেন, তার মানে আপনার আপনি অবশ্যই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা এই রিলেটেড সাবজেক্টে আপনি পরীক্ষা দিবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার কি কি বিষয়ে পড়েছেন এটা এখন দেখেন, একটা সাধারণত একটা কম্পিউটার সায়েন্স কোর্সে প্রায় 150 ক্রেডিট থাকে। আপনার তো সব বিষয়গুলো আপনার পক্ষে মনে রাখা অসম্ভব। তো সেক্ষেত্রে
মানে যেই বিষয়গুলো আপনার পছন্দের বা যেই বিষয়গুলো মূল বিষয়, হ্যাঁ, যে আমি যদি বলি যে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাটাবেজ, অ্যালগোরিদম, এগুলা মূল বিষয়, এগুলা এই বিষয়ে কয়েকটা সাবজেক্ট আপনাকে ধরতে পারে যে কি বিষয় পড়েছেন বা মূল বিষয় কি পড়েছেন, এটা আসতে পারে। এরপরে যে আপনি যেগুলো পড়েছেন এর মধ্যে আপনার পছন্দের কোনটা, ঠিক আছে, আপনার প্রিয় টপিক কোনটি, যেটা নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করতে চান বা কাজ করছেন, এরকম। ওকে, এবার আসি যে নন অ্যাকাডেমিকের মধ্যে যে আপনার মানে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, ঠিক আছে, আপনার নিজের বিষয়ে আপনি বলতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত, আপনার ফ্যামিলি, আপনার শখ, আপনি কি করতে পছন্দ করেন, এইগুলা। আপনি যদি বর্তমানে কোনো পেশার সাথে সংযুক্ত থাকেন সে বিষয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে। আপনি কেন শিক্ষকতা পেশার সাথে নিজেকে যুক্ত করতে চান, যে প্রশ্নের উত্তরটা আমি এর পরবর্তী স্লাইডে দিব। আর হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট দিনের বাংলা তারিখ। ওকে, লেটস বলতে পারে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস বা আপনার জন্মদিন, এটা বাংলা কত তারিখে ছিল বা বর্তমানে বাংলা কত সাল চলতেছে, এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। এবং এছাড়াও যে আপনার জেলা সম্পর্কিত তথ্য জানা হতে পারে, যে আপনার জেলা কোথায়, কোন বিভাগের মধ্যে, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিসমূহের নাম, আপনার জেলায় কি জিনিস বিখ্যাত, এই জিনিসগুলা প্রশ্ন আসতে পারে। এই বিষয়ে আর কি নলেজ নিয়ে যাবেন। এইবারে আসি যে আমাকে কি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। আমি যখন ভাইভা পরীক্ষা দেই তখন স্যার ছিলেন 2 জন। ওকে, যদিও বা আমি তাদের পরিচয় জানি না, বাট আমার মনে হলো যে একজন হয়তো বা এনটিআরসি এর কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরেকজন এক্সটার্নাল কোনো একজন স্যার, হয়তো বা আইসিটি বিষয়ে অন্য কোনো, এটা আমার মনে হয়েছে আর কি, আই এম নট এক্স্যাক্টলি শিওর। তো ঢোকার সাথে সাথেই অবশ্যই আপনি সালাম দিবেন, নমস্কার দিবেন আপনার ধর্মীয় রীতি অনুযায়ী। দেওয়ার পরে আপনি তারা যখন বসতে বলবে আপনি বসে পড়বেন, সাথে অবশ্যই আপনার কাগজগুলো থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাকে প্রথমেই স্যাররা বসতে বললেন এবং বসতে বলার পরে সর্বপ্রথম বললেন যে আপনার বিষয়ে কিছু বলুন, আপনার মানে টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তো সেক্ষেত্রে আমি বললাম যে আমার নাম, আমি কোথায় লেখাপড়া করেছি, আমি কি বিষয়ে লেখাপড়া করেছি, এসব, আমার শখ কী, এগুলো আমি বললাম। এবং তো আমার সাবজেক্ট ছিল সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো সেই আমার সাবজেক্ট বলার পরে একজন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে মানে আপনি যে ইঞ্জিনিয়ারিং পড়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ে কোন মানে কি করেছেন বা কি বিষয়ে পড়েছেন, আপনার এটা একটু বলেন যেটা আপনার ইঞ্জিনিয়ারিংকে ডিফাইন করে। তো সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে আমি আমার ইঞ্জিনিয়ারিং করার সময় আমি একটা থিসিস করেছিলাম এবং একটা প্রজেক্ট করেছিলাম। আমি এই দুইটাই বলেছিলাম যে আমি ক্লাউড কম্পিউটিংয়ে আমি থিসিস করেছি এবং আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মানে অ্যান্ড্রয়েড গেম ডেভেলপমেন্ট করেছিলাম প্রজেক্ট হিসেবে। তো তখন আর কি মানে ওইটার উপরে কিন্তু আমার ফলো আপ কোয়েশ্চেনগুলো হয়েছে যে আপনি কিভাবে করেছেন, যে আমি ক্লাউড কম্পিউটিং করার সময় আমি কি টেকনোলজি ব্যবহার করেছি বা গেম ডেভেলপমেন্টের সময় আমি কোন ভাষা নিয়ে কাজ করেছি, এই বিষয়গুলো আর কি, ঠিক আছে। তো তারপরেই সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনার পছন্দের বিষয় কোনটা, পছন্দের সাবজেক্ট কোনটা বা কোন ফিল্ড নিয়ে আপনি কাজ করতে চান। তো সেক্ষেত্রে আমি আমার জবাব দিয়েছি যে আমার পছন্দের বিষয় প্রোগ্রামিং এবং আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই এবং অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, আমি এরকম বলেছি। তো তারপরে আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আপনি শিক্ষকতা পেশায় কেন আসতে চান। তো তারপরে আমি জবাব দিয়েছিলাম যে শিক্ষকতা পেশায় আসতে চাই কারণ আমি যে আমার মনে হয়েছে যে আমি চমৎকার একটা বিষয়ে আমি অনার্স মাস্টার্স করেছি আইসিটি বিষয়ে বা সিএসসি বিষয়ে, এবং বর্তমানে এই বিষয়টা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একই সাথে এই বিষয়টা বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে এটা ভীতির কাজ করে, যেহেতু এটা নতুন। তো সেক্ষেত্রে আমি তাদেরকে এটা যেন ভীতি না হয়ে এটা যেন এনজয়েবল হয় বা এটা খুব ভালো একটা সাবজেক্ট হয়, সেই জন্য আমি শিক্ষকতা পেশায় যেতে চাই। এটা আমি জবাব দিয়েছিলাম আর কি, ঠিক আছে। তো
তো আমাকে এছাড়াও আরও হয়তো বা 2-4টা প্রশ্ন স্যারেরা করেছেন, যেটা আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে নাই, বাট মানে নাথিং আউট অফ দি অর্ডিনারি, কোনো কঠিন কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? মানে এমন কোনো প্রশ্ন নাই যেটা আপনাকে আটকিয়ে দিতে পারে বা মানে কোনো প্রোগ্রামিং লিখতে বলবে না, এরকম কোনো বিষয় নেই আর কি, ঠিক আছে? তো সর্বশেষে আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি কোনো পেশার সাথে যুক্ত আছেন কিনা। তো আমি বলেছিলাম যে আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি আমি সেই বিষয়ে বলেছিলাম যে আমি এই প্রতিষ্ঠানে বর্তমানে আছি। তো এটাই। ভাইবার বিষয়ে আমার ব্যক্তিগত মতামতগুলো আমি বলি। ফার্স্ট অফ অল, এখানে আপনার ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, ভয়ের কারণ কেন নেই? ভয়ের কারণ নেই, এর কারণ হচ্ছে গিয়ে যে মানে এইখানে আপনার সম্ভবত আউট অফ 20 আপনার মার্কিং করা হবে, এবং আউট অফ 20-র মধ্যে যেটা আমার মানে আমি এটা শুনেছি, আমি এটা কোনো মানে দাপ্তরিক কোনো কাগজে দেখি নাই, আমি এটা শুনেছি যে আপনার যদি সব কাগজপত্র ঠিক থাকে, এসএসসি, ইন্টার, অনার্স, তাহলে এবং আপনি যদি প্রথম শ্রেণীর রেজাল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 12 পাবেন। এরকম একটা থিওরি আমি শুনেছি, আমি শিওর না। এবং বাকিটা আপনার কি প্রশ্নের জবাব কীরকম দিলেন এরকম, তার উপরে আর কি আপনার রেজাল্ট হবে। তো এইটার পরের ধাপ মানে আপনার ভাইভার পরের ধাপ হচ্ছে গিয়ে জাতীয় মেধা তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া। তো জাতীয় মেধা তালিকায় নাম অন্তর্ভুক্ত হয় কিন্তু আপনার রিটেন পরীক্ষার রেজাল্টের উপরে, ঠিক আছে? অতএব আপনার টেনশন করার কোনো কারণ নেই, কারণ যা হবার সেটা হয়ে গিয়েছে। আপনার রিটেন পরীক্ষা তো শেষ এবং আপনার মেধাক্রম ওইটার উপরেই হবে, ঠিক আছে? তো এই জন্য মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি স্কেয়ার্ড অ্যাট অল। আপনি কোনো ভয় পাবেন না, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং প্রাণবন্ত থাকার চেষ্টা করতে হবে। আপনি যে সকল প্রশ্ন আপনাকে করা হবে, আপনি আত্মবিশ্বাসের সাথে সেই সকল প্রশ্নের জবাব দিবেন। কারণ আমি বলেছি যে এখানে আপনার মানে খুব কঠিন কোনো প্রশ্ন করা হবে না, এবং আপনি যেহেতু পড়াশোনার সাথেই সংযুক্ত আছেন, অতএব আপনার খুব একটা বেশি সমস্যা হবার কথা নয়। এটা আমি কেন বলতেছি, এটা আমি আরও 2-1জনের কাছে শুনছি। কারণ আমরা ভাইবা পরীক্ষা দিতে গেলে আমরা কি করি, আমাদের আগে যারা 2-1জন যায় তাদের কাছ থেকে আমরা শুনি, তাই না? বা আপনি যখন পরীক্ষা দিয়ে বের হবেন আপনার কাছ থেকে মানুষ শুনবে। তো আমি এরকম শুনেছি, মানে কারো কাছে এরকমটা আমি শুনি নাই যে কোনো কঠিন কোনো প্রশ্ন হয়েছে বা তারা অনেকে পারে নাই এরকম। মানে যতটা সম্ভব চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি আপনাকে স্টেপগুলা বলি যে আপনার কি হবে। প্রথমেই আপনি এনটিআরসি অফিসের নিচে যাবেন, নিচে গেলেই দেখবেন যে নিচেই নোটিশ বোর্ড দেওয়া থাকবে যে আপনার কোন প্যানেলে আপনার ভাইভা অনুষ্ঠিত হবে। ওইখান থেকে আপনি আপনার রোল নাম্বার দেখে নিতে পারবেন। তো ওই রোল নাম্বার আপনি ওখান থেকে দেখে নেবেন, দেখে আপনার রুম নাম্বারটা আপনি দেখে নেবেন যে কত নাম্বার রুমে কয়টার সময় হবে। এটা করে আপনি চলে যাবেন, লিফটে করে দিয়েই হোক বা সিঁড়ি দিয়েই হোক আপনি অফিস চলে যাবেন। গিয়ে আপনার ওখানে একটা ওয়েটিং রুম থাকবে যেখানে একসাথে সবাই বসে থাকবে আর কি। তো ওইখানে একজন এই এনটিআরসি এরই একজন স্টাফ আপনার ইয়াগুলা লিখবে, আপনার কাগজপত্রগুলো সাথে আছে কি না এবং কি কি কাগজগুলো আছে সেখানে হয়তো মার্কিংও করবে বা ওইটা এনলিস্ট করবে। এনলিস্ট করার পরে আপনাকে ভাইবার জন্য ভেতরে ডাকবে, ঠিক আছে? ভাইবা শেষ হলে আপনি চলে আসতে পারবেন। একটা প্যানেলে হয়তো বা 30 জন করে স্টুডেন্ট একসাথে 30 জন করে থাকবেন, ওইখান থেকে একে একে করে ডেকে নেওয়া হবে। তো আমার ভাইবার সময় খুবই কম সময়ের মধ্যে হয়েছিল, 10 মিনিট বা তার কম এই সময়ের মধ্যেই। তো এই ছিল আমার বাস্তব অভিজ্ঞতা। আশা করি যে আপনাদের এটা কাজে লাগবে, আপনাদের উপকারে লাগবে। আপনাদের সকলের জন্য শুভকামনা। আমার এই ভিডিও সিরিজটি মোটামুটি আজকে বলা যায় যে অফিসিয়ালি শেষ হলো। আমার এনটিআরসি এর যে এই শিক্ষক নিবন্ধন, আইসিটি বিষয় শিক্ষক নিবন্ধনের যেটা, তো কেমন লাগলো আপনাদের ওভারঅল এটা জানালে আমার পরবর্তীতে ভিডিও বানানোর জন্য এটা সহায়ক হিসেবে কাজ করবে। আমি আশা করি আপনারা সবাই অনেকে ভালো পরীক্ষা দিবেন এবং আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।